সবাইকে আমন্ত্রণ ২৪ ঘন্টায় যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে। সাথে আছি আমি রাসেল আহমেদ। আমাদের আজকের বিষয় হজ বরলা শেষ কোথায়। আলোচনার জন্য আজ আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হইনি। রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। রয়েছেন তৌফিক মারুফ, সভাপতি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। এছাড়া রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য কেন্দ্রীয় কমিটি নাগরিক ঐক্য। যেটি বলছিলাম, আলোচনার বিষয়বস্তু হজ বরলা শেষ কোথায়। করোনা পরিস্থিতির এই সময়ে স্বাস্থ্য খাত নিয়ে বেশ কিছু অনিয়ম, বেশ কিছু ঘটনা অনেক কিছু ঘটে যাচ্ছে এবং নানান ধরনের সমন্বয়হীনতার অভিযোগও আসছে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে, আলোচনা সমালোচনায়। সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা শুরুতে আলোচনা শুরু করছি ডাক্তার এম এ আজিজ, তাকে দিয়েই। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যেটি আসলে আলোচনায় তুলতে চাইছি আজকের একটি ঘটনা। সাবেক মহাপরিচালক, যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, যদিও তাকে আসলে কেবল জিজ্ঞাসাবাদের জন্যই দুদকে ডাকা হয়েছে। আজকে ছিল রিজেন্ট হাসপাতালের অনিয়ম যেটি হয়েছে সেটি তদন্তের জন্য আসলে তার কাছ থেকে তথ্য নেওয়ার এক ধরনের জিজ্ঞাসাবাদের অংশ। সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইছি। এই অনিয়ম এর আগেও নানান ধরনের অনিয়মের আমরা দেখেছি, দুদকে আলোচনা হয়েছে বা জিজ্ঞাসাবাদ হচ্ছে, তবে স্বাস্থ্যখাত নিয়ে খুব একটা তেমন ফলাফল দেখা যায়নি। এবার কতটা আশাবাদী? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক যে ডিজি মহোদয়, তাকে এর আগেও একদিন ডেকেছে, আজকেও ডেকেছে। আপনি স্পেসিফিক রিজেন্ট হাসপাতালের ব্যাপারে আজকে ডেকেছে, এই ব্যাপারে আপনি জানতে চেয়েছেন। দেখেন, এই রিজেন্ট হাসপাতালের চুক্তির সময় আমরা দেখেছি কারা কারা পিছনে ছিল, কারা কারা চুক্তি করেছে, সেটা আমরা জানি। এবং এর আগেও এই রিজেন্টের চুক্তির ব্যাপারে ডিজি কে শোকজ করা হয়েছে, তার ব্যাখ্যা চেয়েছে, ডিজি ব্যাখ্যা দিয়েছে এবং ডিজি সাহেব স্পষ্টই বলেছে যে এটা কার আদেশে, কার মৌখিক নির্দেশে এই চুক্তি হয়েছে আমরা জানি, সেটা আপনারা সবাই জানেন। সুতরাং এই মুহূর্তে ডিজির পদত্যাগ কিংবা কেউ বদলি হয়ে গেল মন্ত্রণালয়তে, কারো প্রমোশন হলো, এই সমস্ত যে সমস্ত সমন্বয়হীনতা আমরা দেখছি এই কাজে, এই ব্যাপারে আসলে এই বদলি কিংবা দুদকে কেবল ডাকলো, উনি বলবে আমাকে অমুক হুকুম দিচ্ছে, এইভাবে আসলে খুব একটা আসলে আমরা খুব আর কিছু হবে বলে মনে হয় না। তবে যেহেতু দুদক ডাকছে, দুদক তার গতিতে আগাবে। কিন্তু আমরা যদি মনে দেখি যে দুদকের এই ডিজি সাহেব কাদের কথায় দিয়েছে, তাদেরকেও যদি ডাকে, তাদেরকেও যদি আমরা এই এরকম নিউজে আপনাদের দেখি যে তাদেরকেও ডেকেছে ডিজি সাহেব যাদের কথা, তাহলে আমরা মনে করবো যে এটা একটা বিচার, জনগণের কাঙ্ক্ষিত একটা বিচার হবে, কিংবা আমাদের চিকিৎসকদের কাঙ্ক্ষিত একটা বিচার হবে। কিন্তু আমরা ওই পর্দার পিছনে কারা, তাদের কিন্তু আমরা দেখি না। এই অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর নিজেদের নিয়ন্ত্রণ নাই। অধিদপ্তর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের হাতে। মন্ত্রণালয়ের নির্দেশের বাইরে অধিদপ্তরের কারো কোনো ক্ষমতাই নাই কোনো কিছু করার। সুতরাং আমরা এই অধিদপ্তর, স্বাস্থ্য চিকিৎসকদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা দেখেছি, কিন্তু অধিদপ্তরের মন্ত্রণালয়ের কারো ব্যাপারে কিন্তু আমরা দেখি না। তারা কি, এই দেখেন, এই এখনকার যে নতুন নতুন ডিজি, কয়েকদিন আগে আমরা দেখলাম ডিজির অর্ডার হয়ে গেছে, আবার কয়েকদিন পরে দেখলাম তাকে ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে। দেখুন, এই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদটা চিকিৎসকদের সর্বোচ্চ কর্মকর্তার পদ, একটা মর্যাদার জায়গা একটা। সেই জায়গায় কেনই বা তারা প্রথমে এই ডিজিকে এইভাবে দিল, আর কেনই আবার ভারপ্রাপ্ত করে দিল? যে দায়িত্বে আছে সেও তো এখন কাজ করার মতো মানসিকতা নাই। এবং আমাদের প্রফেশনকে, আমি মনে করি প্রফেশনের সবাই এটা নিয়ে একটা ডিজার্টেন্ড অবস্থা, যে কেন এটা করলো। এই জায়গায় আমি একটা বিষয় যোগ করতে চাই, যেটি আসলে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তাকে ভারপ্রাপ্ত করার পেছনে বেতনজনিত একটি জটিলতা, তিনি অধ্যাপক ছিলেন সেখান থেকে, অর্থাৎ গ্রেডের যে ঝামেলা, সেটি নিয়ে নিশ্চয়ই আপনি আরো ভালো বলতে পারবেন। এই ধরনের কি সমস্যা হওয়ার কথা? এই স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদ গ্রেড 1 এর পদ। জি, এই সেটাই বলতে চাইছি। যেতে হলে কাউকে প্রফেসর কিংবা প্রিন্সিপাল হিসেবে একটা সময় থাকতে হয়, তারপরে এই পদটাতে যায়। কিন্তু আপনি যেটা বললেন, এই যারা এইটা অর্ডারটা আগে করেছে তাদের দেখা উচিত ছিল না, এখন যারা দেখলো আগে তাদের দেখা উচিত ছিল তার কোন গ্রেডের অফিসার আছে।
এই ডিজি সাহেবের তো কোনো অভিজ্ঞতাই না আগে প্রশাসনিক পদে, তাকে কেন দেওয়া হলো এটা? এখানে এখানে যাওয়ার মতো আরো অনেক এই সেকেন্ড গ্রেডের অফিসার আমাদের অধিদপ্তর ছিল। সেকেন্ড গ্রেডের কর্মকর্তারা ফার্স্ট গ্রেডে দেওয়া যায়, কিন্তু এই কর্মকর্তা যে যাকে দেওয়া হয়েছে সে থার্ড গ্রেডের এবং তাদের প্রশাসনিক অভিজ্ঞতাও ছিল না। আর ঠিক আছে, তাদেরকে যখন দিল প্রথমেই তাকে ভারপ্রাপ্ত অফিসার হিসেবে দেওয়া উচিত ছিল, ডিজি হিসেবে। এখন প্রথমে ডিজি অর্ডার দিয়ে আবার এখন বেতন স্কেল জটিলতার কথা বলছে। অনেকটা সময়, আপনারা সবাই জানেন, অনেকটা সময় নিয়েছিল এই ডিজি অর্ডার হওয়ার সময়, তখন তারা দেখেনি, যারা অর্ডারটা করেছে তারা দেখেনি। সুতরাং এইটা আমি যেটা বলতে চাচ্ছি, এটা আমাদের চিকিৎসকদের পিছনে গভীর ষড়যন্ত্র। এটা সারা দেশই আমরা চিকিৎসকরাই মনে করে এখন। এবং আমাদের জি এখানে আমার কাছে মনে হয় যে এটা একটা আমলাতান্ত্রিক ষড়যন্ত্র আছে, সিভিল গভর্নমেন্টকে বেকায়দায় ফেলানো এবং চিকিৎসকদেরকে এই আস্থাহীনতায় আনা এই চিকিৎসা ব্যবস্থায়, এটা একটা ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। জি সুতরাং জি আমি একটু আমরা জি আপনি থাকুন, আমরা আপনার কাছে আবারও আসছি। এই বিষয়টি নিয়ে আমরা একটু, জনাব তৌফিক মারুফ রয়েছেন আমাদের সাথে, তিনি সাংবাদিকতাও করেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিদ সম্পর্কেও তার বেশ কিছু ধারণা রয়েছে। এই বিষয়টি যেটি তুললেন জনাব এম এ আজিজ, এই ধরনের ঘটনা, অর্থাৎ প্রথমে তাকে দায়িত্ব দেওয়া, পরে আবার ভারপ্রাপ্ত, এটি কি আসলে কাজের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা তৈরি করতে পারে, এক ধরনের মানসিক কোনো পরিস্থিতি তৈরি করতে পারে কিনা? যে জনাব তৌফিক মারুফ, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি একটু মিউট তুলে কথা বলুন আপনার। অবশ্যই জি অবশ্যই পারে, কারণ হচ্ছে যখন একজনকে তিনি যেই আইস ভাই যে গ্রেডের কথা বলেছেন সেটি তো আছেই। আমি ধরে নেই যেই পরিস্থিতির মধ্যে দিয়ে এখনকার যিনি ডিজি আছেন অ্যাক্টিং করা হচ্ছে, পরবর্তীতে তাকে দেওয়া হলো, তো এটি আসলে একটি অপমানজনক অবস্থায়। অর্থাৎ আমাকে প্রথম একটি সিনিয়র পদে কনফার্ম করে বসানো হলো, 15 দিন পরে এসে আমাকে আবার ভারপ্রাপ্ত করা হলো। তার মানে এর মধ্যে দিয়ে শুধু আমাকেই অপমান করা হয়নি, পাশাপাশি এই পদটির প্রতি অবমাননা করা হয়েছে। অন্যদিকে সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে, আজিজ ভাই বলেছেন যে এর মধ্যে দিয়ে মন্ত্রণালয়ের একটি চরম অদূরদর্শিতার এবং বিশৃঙ্খলার একটি চিত্র ফুটে উঠেছে। দেখুন, একজন ডিডিকে বসাবেন, যারা বসাবেন তারা এই কোন পর্যায়ে কিভাবে কোন প্রক্রিয়ায় ডিডিকে পদায়ন করবেন এটি তাদের অবশ্যই নখদর্পণে থাকার কথা। এখন বলা হচ্ছে যে এটি প্রক্রিয়াগত ভুল হয়েছিল। প্রক্রিয়াগত ভুলকে তারা বলেছেন যে মহাপরিচালক পদে নিয়োগ দেওয়ার এখতিয়ার হচ্ছে প্রধানমন্ত্রী দপ্তরের, অর্থাৎ প্রধানমন্ত্রী দেন। আর এটি ভুলক্রমে দিয়ে ফেলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাক্ষর করেছিলেন। কেন এটি হবে? এটি তো অনেক আগে থেকে এই প্রক্রিয়াটি চালু করা হয়েছে। যারা এটি ফাইল মেনটেন করেন, যারা এই প্রক্রিয়াটি মেনটেন করেন, তার মানে দক্ষতার অভাব তাদের, এই দায় তাদেরকে নেওয়া উচিত। এবং শুধুমাত্র এটি না, স্বাস্থ্য অধিদপ্তর, যেটি আজকে আরো বলেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর মূলত এখন স্বাস্থ্য অধিদপ্তরের হাতে নেই, এটি মন্ত্রণালয়ের হাতে। হ্যাঁ, মন্ত্রণালয়ের হাতে থাকবে, মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হবে, কিন্তু সেই নিয়ন্ত্রণটা যদি একেবারেই স্বাস্থ্য অধিদপ্তরের যে তার বাইরে চলে যায়, সেটি কিন্তু আসলে খুবই, আমি বলবো, অন্যায় এবং অনৈতিক। অর্থাৎ এমনকি এটি যে শুধুমাত্র মন্ত্রীর নিয়ন্ত্রণে আছে আমরা কিন্তু সেটিও দেখছি না। এটি একেবারেই, আমরা যদি একজন সংবাদকর্মী হিসাবে যদি বলি, এটি এখন রীতিমতো আমলাতান্ত্রিক একটি গণ্ডির মধ্যে ঢুকে গেছে, যেটি আসলে আমি মনে করি যে এটি সামনে খুব শুভ লক্ষণ বয়ে আনবে না। যেমন উদাহরণ দেই, আজকে একটি নিয়োগ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে, তিনিও একটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন একটি প্রতিষ্ঠানের ডাইরেক্টর পদে আছেন। তিনি সুনামধন্য, আমরা সবাই তাকে চিনি। কিন্তু তার যে নিয়োগটা, সেটি নিয়েও কিন্তু আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি সবার প্রতি, এই প্রক্রিয়াটিও দুদিন পর যে আবার কেউ এসে বা কোনোভাবে বলবেন না, এটিকে প্রশ্নবিদ্ধ করবেন না, সেটিও কিন্তু বলা যায় না। কারণ তারও কিছুটা প্রক্রিয়াগত ভাবে ধরলে তারও কিন্তু এই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করার বা হওয়ার বা পদায়নের যে ক্রাইটেরিয়া, সেই জায়গাটিতে কিছু গ্যাপ আছে, সেটি কিন্তু ডিঙিয়ে করা হয়েছে। সুতরাং এই জায়গাগুলোতে যদি এটি কিন্তু ওনার কাজের কোনো ব্যাঘাত ঘটাবে না আশা করি, কিন্তু প্রক্রিয়ার জায়গায় প্রশ্নবিদ্ধ করে। এইরকম জায়গাটিতে এখন স্বাস্থ্য অধিদপ্তরে যে কজন এডিজি আছেন,
শুধুমাত্র একজন যিনি এখন বিদায় নিচ্ছেন, তিনি ছাড়া অবশ্য তিনিও গ্রেড 2 তেও ছিলেন না। অর্থাৎ অথচ নিয়ম বিধি অনুযায়ী প্রত্যেকে যারা অন্ততপক্ষে প্রিন্সিপালের দায়িত্বে থাকবেন, গ্রেড 2 থাকবেন। এই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের পদটি হচ্ছে গ্রেড 2। তো সেইখানে যদি গ্রেড 3 কাউকে এনে অতিরিক্ত মহাপরিচালক তো দূরের কথা, মহাপরিচালকও বানিয়ে দেওয়া হয়, এটি করা যেতেই পারে, কিন্তু সেই প্রক্রিয়াটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখন যখন এরকম অবস্থা, তখন তো বিশৃঙ্খল পরিস্থিতি, আসলে এটির প্রবাহ, এটির প্রভাব অন্য জায়গাগুলোতেও পড়বে। এটি আসলে জি মারুফ ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরছি। আমরা একটু ডাক্তার জাহিদুর রহমানের কাছে একটু যেতে চাই। যেটি বলছিলেন আমাদের দুই অতিথি, তাদের একটি জায়গায় দেখা গেছে যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ঢুকে গেছে, এটি একটি অন্যতম বাধা হয়ে দাঁড়াতে পারে। সেটি নিয়েও একটু জানতে চাই। পাশাপাশি এই যে মন্ত্রণালয়ের সবগুলো বিষয়, নিয়োগ বলেন বা নানান বিষয়ের কথাও বলছিলেন তারা, যে হস্তক্ষেপ তাদের অনেক বেশি, সেটিকেই বা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি যা ঘটছে এটাকে আমলাতান্ত্রিক জটিলতা বলতে রাজি না। এটা আমলাতান্ত্রিক অদক্ষতা, অযোগ্যতা, অথর্বতা। খেয়াল করুন, আমি একটু পেছনে ফিরে যাই। মানে এই স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যে আলাদাভাবে কথা বলছি ব্যাপারটা তা না। বাংলাদেশে এই মুহূর্তে সব ফোকাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে বলে আমরা এই জিনিসগুলো অনেক ম্যাগনিফাইড হয়ে দেখছি। বাংলাদেশের প্রশাসন ব্যাপারটাই এরকম। কয়েকদিন আগে একটা ঘটনার উদাহরণ দেই। পৃথিবীর বিভিন্ন দেশ সেই সব দেশে যাওয়ার জন্য করোনা সার্টিফিকেট ম্যান্ডেটরি করেনি, করোনা নেগেটিভ ম্যান্ডেটরি করেনি। কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় হঠাৎ করে একটা নির্দেশনা জারি করলো যে একটা সবাইকে, বিদেশ যারা যাবে তাদের সবার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে, এবং সরকার কতগুলো সেন্টারের নাম বলে দিল যে এর মধ্যে গিয়ে দিতে হবে। এরপর কি হলো দেখুন, কয়েকদিন পর ওখানে এত অবিশ্বাস্য পরিমাণ কিউ তৈরি হলো। তারপর দেখা গেল মানুষ রিপোর্ট পাচ্ছে না, এবং রিপোর্ট না পাওয়ার কারণে মানুষ প্লেন মিস করা শুরু করেছে। তার কয়েকদিন পর দেখা গেল সেই ঘোষণাটি, সরকার সেই নিয়মটি তুলে নিল। এই দেশে যারা এরকম একটা নিয়ম করেছিল, সেই আমলা করুক, সাথে মন্ত্রী থাকুক বা যেই করুক না কেন, তাদের ন্যূনতম হিসাব ছিল না আমার কয়টা মানুষের এই পরীক্ষা লাগবে, তার জন্য যতগুলো বুথ দিয়েছি সেখানে দেয়া সম্ভব কিনা, যতগুলো মেশিন আমি অ্যাসাইন করেছি সেগুলো দিয়ে এটা রেজাল্ট দিতে পারবো কিনা। শেষ পর্যন্ত কিন্তু বাতিল হয়েছে। এটা আসলে আমি বারবার বলছি যে আমাদের করোনায় একটা নতুন জিনিস বেরিয়েছে, এটা আমরা প্রকাশিত হয়েছে। আমরা জানতাম যে আমাদের এক ধরনের দারিদ্র আছে টাকার, এবং আমাদের দক্ষতার দারিদ্র আছে, আমাদের যোগ্যতার দারিদ্র আছে। যে এই যে আজিজ ভাই বা মিস্টার মারুফ যেটা বললেন যে এখানে খুব সহজে দেখার কথা ছিল, এই জিনিসগুলো দেখে তারা করতে পারেন নাই। 100টা উদাহরণ দিতে পারবো যেখানে শুধুমাত্র আমরা টাকা সরিয়ে রাখি, অদক্ষতা। বিদেশ থেকে যখন প্রথম মানুষ ফিরে আসলো, আপনাদের মনে থাকার কথা, আমাদের 6-7 লাখ মানুষ যখন ফিরে আসলো, তখন সরকারের হঠাৎ করে মনে হলো বিদেশ ফেরতদের হাতে, অথচ ইন্ডিয়া সরকারের বেশ আগেই হাতে একটা করে সিল দিচ্ছিল যাতে বিদেশ ফেরতদেরকে আইডেন্টিফাই করা যায় সহজে। আমরা করলাম না, আমরা দেখলাম পাশের দেশে এটা হচ্ছে। এরপর হঠাৎ করে সরকারের বা আমলাদের মনে হলো যে আমরা এটা করব। করার পরে যেটা দাঁড়ালো, 7 লাখ মানুষ জনস্রোতে মিশে গেছে। এরপর পুলিশকে পাঠানো হলো, আপনারা গিয়ে খুঁজে বের করুন 7 লাখ মানুষকে। তো আমরা না এই ঘটনাগুলো দেখেছি, এবং এই কারণে বলছি এগুলো জটিলতা না, এটা চরমতম অদক্ষতা। এবং সবচেয়ে জরুরি কথা হচ্ছে তারা জবাবদিহিতার মধ্যে আসলে কখনো ছিলেন না, এবং এই মুহূর্তে তারা নানা কারণে অনেক বেশি এম্পাওয়ার্ড। খেয়াল করবেন, আমাদের জেলাগুলোর যে ত্রাণ বিতরণের মনিটরিং এর দায়িত্ব কিন্তু রাজনীতিবিদ, সংসদ সদস্য বা মন্ত্রীদেরকে না দিয়ে আমলাদেরকে দেয়া হয়েছিল। তো তারা নানা কারণে এই মুহূর্তে অনেক বেশি এম্পাওয়ার্ড। যতটুকু পাওয়ার তাদের থাকার কথা ছিল না, তার চেয়ে বেশি পাওয়ার আছে। সেই কারণে তারা সবকিছুকে এক ধরনের যাচ্ছে তাই ভাবে দেখার প্রবণতা তৈরি হয়েছে বলে আমি মনে করি। জি, আবারও আমরা আলোচনায় ফিরছি। আপনি সহ আমন্ত্রিত অতিথি আপনারা সবাই থাকুন আমাদের সাথে। আমাদের একটি ছোট্ট বিরতি নিয়ে আসতে হচ্ছে। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় হজ ও বরল শেষ কোথায় আলোচনা করছিলাম। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক যেই বিষয়গুলো সেগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা রয়েছেন 3 জন অতিথি। আমরা এই পর্বে আলোচনা শুরু করতে চাই জনাব তৌফিক মারুফ তাকে দিয়ে। তার কাছ থেকে যেটি আসলে জানতে চাই, আপনি দীর্ঘদিন যেটি বলছিলাম এই সম্পর্কে বেশ অনেকটাই অভিজ্ঞ। একটি রিপোর্টে, আপনারও একটি প্রতিবেদনে আমরা দেখেছি যে এই করোনাকালীন এই সময় মৌখিক আদেশে 10টি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া বা এই যে সরঞ্জামাদি সুরক্ষা সামগ্রী সরবরাহ করার বিষয়ে আবার সেটি না নেয়া, নানান ধরনের আসলে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি অনেক ক্ষেত্রে। আবার
আজকে আমরা যেটি দেখলাম যে অর্থ মন্ত্রণালয় বলছে বেশ কিছু বিষয়ে তারা অসঙ্গতি পেয়েছে, এরকমের খাত যাদের রয়েছে প্রক্রিয়া মানা হয়নি তাদেরকে বিল দেয়া হবে না। এই যে বিষয়গুলো আসলে যে প্রক্রিয়া মানা হয়নি সেটি নিয়ে একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইছি। না, এইটি কোভিড-19 এ যখন শুরু থেকেই যখন প্রক্রিয়াগুলো নানানভাবে শুরু হচ্ছিল, অনেক ইনস্ট্রুমেন্ট বা কেনা যাচ্ছিল না, কিন্তু কেনার প্রয়োজন ছিল, আমদানির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা ছিল, তখন এক পর্যায়ে ইমার্জেন্সির কথা বলে তখনকার স্বাস্থ্য প্রশাসন তারা মৌখিকভাবে অনেক কার্যাদেশ কিছু দিয়েছে, তারপরে রিটেনও কিছু দিয়েছে, এবং এই সুযোগে কিন্তু তখন এই যে 2 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 200 টাকা, এই সুযোগটি হয়ে গেছে এবং টোটালটা মিলে একটা করাপশন। এখন যেই প্রক্রিয়ায় এই কেনাকাটা গুলো হয়েছিল, সেই প্রক্রিয়াটি যখন একটা পর্যায়ে এগুলো নিয়ে যখন প্রশ্ন উঠলো, সেই প্রশ্নটার পরেই কেনাকাটার প্রক্রিয়াটি আলটিমেটলি বন্ধ হয়ে গেল এবং বিল দেওয়াও বন্ধ হয়ে গেছে। বিল যখন দেওয়া বন্ধ হয়েছে, তখন আবার দেখা গেছে যারা সরবরাহকারী তারা স্বাস্থ্য অধিদপ্তরকে এক ধরনের জিম্মি করে ফেলেছিল, তারা অনেকদিন কিট দেয়নি। এই যে কিট সংকটের নেপথ্যে কিন্তু এরকম একটি বিষয় ছিল যে যাদের কয়েক কোটি টাকা আটকা পড়ে গিয়েছিল, এই ধরনের মৌখিক বা প্রপার ডকুমেন্টস ছাড়া মালামাল সরবরাহের জন্য সেইটি যখন সিএমএসডি থেকে বিল প্লেস করা হচ্ছিল, তখনই কিন্তু এই প্রক্রিয়াটি আটকে যায় এবং সাবেক যে সিএমএসডির সাবেক ডাইরেক্টর তিনি মারা গেলেন, তিনি এইটি নিয়ে অভিযোগও করেছিলেন এবং তার সময় কেনাকাটা গুলো হয়েছে, কিন্তু পরবর্তীতে তাকে যখন পরিবর্তন করা হলো, পরিবর্তন করার পরে আপনারা জানেন বা আমরাও জানি যে এরকম তড়িঘড়ি করে বা নিয়ম না মেনে কার্যাদেশ দেওয়ার ফলে শুধুমাত্র বিল আটকে যায়নি এবং এই ক্ষেত্রে 124 কোটি টাকা কার্টেল করা হয়েছে, অর্থাৎ ওই বিল থেকে কেটে সাশ্রয়ের কথা বলা হয়েছে, সাশ্রয় করা হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্যি যে এই যেই প্রক্রিয়াগুলোর কারণে সিএমএসডি তে পরিবর্তন আনা হয়েছিল এবং একজন ডাইরেক্টরকে পরিবর্তন করে সেখানে নিয়ম প্রচলন ভেঙে চিকিৎসকের বাইরে আরেকজন অতিরিক্ত সচিবকে বসানো হয়েছে, সেই জায়গাটিতেও আমরা দেখেছি হ্যাঁ 126 কোটি টাকা 1-1.5 মাসের মধ্যে সাশ্রয় হয়েছে, কিন্তু বড় সমস্যা হয়ে গেছে ওনার সময় কিছু কেনাকাটা হয়েছে যেটি 4.5 লাখ টাকার দামের হাই ফ্লো নজল ক্যানুলা যেগুলো সেইগুলো 9.5 লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছিল একজন এমপির প্রতিষ্ঠানকে, যেটি দিয়ে নিয়োগ হওয়ার পরে সেটি বাতিল করা হয়েছে। আরেকটি সমস্যা আমি একটু বলতে চাই ছোট্ট করেই, সেটি হচ্ছে দেখুন এই যে প্রশাসনিক জটিলতাগুলো তৈরির ফলে যখন সিএমএসডির ডাইরেক্টর পদে খেয়াল করবেন, সিএমএসডির ডাইরেক্টর পদে যখন একজন এডিশনাল সেক্রেটারিকে বসানো হয়েছে ওয়ান কাইন্ড অফ ডিমোশন দিয়ে, তখন স্বাস্থ্য অধিদপ্তরের যে বাকি কেনাকাটা প্রক্রিয়াগুলো স্থবির হয়ে গেছে। কিভাবে? একজন এডিজি হচ্ছে ক্রয় কমিটির হেড, কিন্তু ওই কমিটির মেম্বার সেক্রেটারি হচ্ছে সিএমএসডির ডাইরেক্টর। তো এডিজি যখন অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে সিএমএসডি ডাইরেক্টরকে কল করেন, তিনি একটি মিটিং এ পর্যন্ত আসেননি, কারণ তিনি তখন ফিল করেন যে আমি তো এডিশনাল সেক্রেটারি, আমি কেন ওই এডিজির ডাকে যাব, এডিজির পরে কেন আমি যাব। এক ধরনের নতুন একটি সমস্যা আবার তৈরি হয়েছে। জি, আমরা আবারও আপনার কাছে ফিরছি। আমরা একটু ডাক্তার জাহিদুর রহমান তার কাছে যেতে চাইছি, যেটি বলছিলেন এবং যে সিএমএসডি সাবেক পরিচালক সম্পর্কে তিনি আরও বেশ কিছু কথা লিখিত আকারে জানিয়ে গেছেন মৃত্যুর আগে 30 মে। সেখানে মিঠু সিন্ডিকেটের একটি দৌরাত্ম এসছে এবং সেটি শুধু আগের নয়, সাম্প্রতিক এই করোনাকালীন এই সময়েও এসছে। তার এই লিখিত বক্তব্যে আমরা গণমাধ্যমে দেখেছি, যেটি মারুফ ভাই বলছিলেন তারও বেশ কিছু রিপোর্ট আমরা এসছে। সেই সিন্ডিকেট তো আসলে নতুন না, সেটিকে আসলে এতদিন ধরে আমরা বিভিন্ন যারা দায়িত্বরত প্রতিষ্ঠান ছিল, দুদক বলি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও তো কখনো খুব একটা নজরে আনেনি। সেটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। একটু আগে যে কথা বলা হলো যে আমরা যখন একটা কেনাকাটায় কোনো একজন এই যে অনেক বেশি দামে কেনা নিয়ে বিল বন্ধ করার কথা আমরা জানলাম। ধরুন আমি ব্যবসা করি, আমি সিএমএসডি তে ব্যবসা করি, আমি সরকারকে জিনিস সাপ্লাই দেই, আমি ধরে নেই যে আমার চেষ্টা থাকবে আমার 100 টাকার জিনিস 1000 টাকা বিক্রি করার। আমাদের যে মুক্তবাজার নিউ লিবারাল অর্থনীতি বলে
প্রফিট ম্যাক্সিমাইজ করার কথা। আমি 100 টাকার জিনিস 10,000 টাকায় বেচতে চাইতে পারি। আমি ব্যবসা করতে চাই। সারা পৃথিবীতে এই প্রবণতা আছে। কিন্তু there are some regulators, এই ব্যবসাটা এভাবে করতে দেয়া হবে না। ওর বিল বন্ধ করছেন আপনি, যে লোকটা ওই রকম বেশি বিলে, আপনি যদি মৌখিক অনুমতিও দিয়ে থাকেন, পৃথিবীতে কোন জিনিসের কি দাম এখন জানা কিন্তু খুব সোজা। আদার ব্যাপারী জাহাজের খবর এখন খুব সহজে নিতে পারে। তো আপনি যদি কিট কিনতে চান, একটা কিটের দাম গ্লোবালি কত, আপনি যদি ইমার্জেন্সি সিচুয়েশনে মৌখিক ভাবেও দাম দেন, ওটা আপনি জানতে পারেন। সুতরাং ওই ব্যক্তির সাথে দায়ী লোকদের কিন্তু কিছু হয়নি। এখন দেখুন, আমরা মিঠু সিন্ডিকেট, আমি একটু পেছনে যাই তো, একবার আমাদের সকল শুদ্ধি অভিযানের নামে জিকে শামীম বলে এক ভদ্রলোককে ধরা হলো। গণপূর্তের 20 থেকে 30,000 কোটি টাকার কন্ট্রাক্ট একা করেছেন ওই ভদ্রলোক। আচ্ছা, ওই ভদ্রলোক কেন সব কন্ট্রাক্ট পেতেন? আমরা পত্রিকায় দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ও কিভাবে এত কন্ট্রাক্ট পেল। জিকে শামীম জেলে আছে এখন, কিন্তু এই কন্ট্রাক্ট গুলো কেন জিকে শামীম পেয়েছিল, এর পেছনে 20-30 হাজার খুব ছোট অঙ্কের টাকা না, একই ব্যক্তি একই কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে, সেটার জন্য আমরা কিন্তু কোন রকম ব্যবস্থা দেখলাম না কারা তার সাথে জড়িত। সেটাই একই কথা এখন মিঠু সিন্ডিকেটে। যিনি সিএমএসজির পরিচালক ছিলেন উনি মারাও গেছেন। আপনাদের টেলিভিশন চ্যানেলে উনি বিদায়ী সাক্ষাৎকার দিয়েছিলেন, ওখানে উনি স্পষ্টভাবে বলেছিলেন যে একটা সিন্ডিকেট যাদের কথা লিখেছিলেন তাদের সাথে সমস্যার কারণে ওনাকে চলে যেতে হচ্ছে। আজও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিকে তার কথা লিখেছে। আমি একটু যোগ করি, একেবারে প্রথম এই আওয়ামী লীগের এবারকার শাসন আমলে প্রথম যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার সময় থেকে শুরু, তার সাথে সম্পর্কের সূত্র ধরে শুরু, তারপরে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ছিল, এখনো আছে, সব জায়গায় আছে। তার মানে ব্যাপারটা হলো এই ভদ্রলোকের ক্ষমতার জায়গা অনেক দূর পর্যন্ত আছে। এখন মিঠুকে দিয়ে কি হচ্ছে, ধরুন মিঠুকে যদি আমরা কয়েকদিন পর দেশে পেতে পারতাম, তাহলে আমরা তাকে জেলে দিয়ে দিতাম হয়তো কিছুদিনের জন্য। আমরা দুদকের কথা বলছি, আজকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ডাকছে। আমরা কি জানি? আমরা আজকেই রিপোর্টে পড়লাম মিঠুকে দুদক ডেকেছিল এবং মিঠুকে দুদক ভালো সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সুতরাং ভবিষ্যতে হয়তো এটা হতে পারে মিঠুকে আপনি ধরবেন, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা, ডক্টর আজিজ শুরুতে যেটা বলেছিলেন, পর্দার অন্তরালে এইসব মিঠুকে যারা তৈরি করে, এসব মিঠু যারা প্রত্যেকটা আমলে সমান শক্তিমান হয়ে থেকে যায়, তাদের বিরুদ্ধে আপনি কিন্তু কোনো স্টেপই নেন নাই। যদি স্টেপ না নিয়ে থাকেন তাহলে লাভ হবে না। এই যে আজকে স্বাস্থ্য অধিদপ্তর সিএমএসডি নতুন পরিচালক যে ভাইয়া বললেন যে হাই ফ্লো নেজাল ক্যানুলার দ্বিগুণের বেশি দামে কিনলেন, আপনি অর্ডার বন্ধ করলেন, কিন্তু এই যে এরকম একটা অনুমতি দেয়া, এটাকে একটা ক্রিমিনাল অফেন্স না? আপনি এটা ক্রিমিনালি কিন্তু দেখছেন না। এটা যদি না দেখা হয়ে থাকে তাহলে আলটিমেটলি আসলে কোনো কিছু কাজ করবে না, করার কোনো কারণ নেই। আমাদের সমস্যা হচ্ছে এটা, প্রত্যেকটা জায়গায় একই। পুলিশ কোথাও ক্রাইম করলো আপনি ক্লোজ করছেন বা বদলি করছেন, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল ব্যবস্থা আপনি নিচ্ছেন না, না জি নিলে আসলে লাভ হবে না। জি, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, অর্ডার বন্ধ হচ্ছে জানাজানির পরে, আসলে তাহলে আগে কেন নয়? আগে এই জিনিসগুলো কিভাবে আসে বাইরে? দেখুন, আমি যদি একটু বলি যে আমাদের এই ক্রাইসিস মোমেন্টে, মহামারীর সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন সার্বিক দেশের ম্যানেজমেন্ট, চিকিৎসা ব্যবস্থার জন্য, যখন যা লাগে সেভাবে অ্যালটমেন্ট দিচ্ছেন। কিন্তু আমাদের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু সংখ্যক যারা এটার সাথে জড়িত ম্যানেজমেন্টে, তাদের জন্য আসলে পুরো অর্জনটা ম্লান হয়ে যাচ্ছে। এবং এই যে বললেন, এই সমস্ত কর্মকর্তারাই কিন্তু আসলে গভর্নমেন্টকে ডিফেন্ড করছে। এটা এই আমি যদি আবারও বলতে হয় যে এইটা এখন যারা একটু আগে ডক্টর জায়েদ যা বললো, যে এই যে সে দ্বিগুণ দামে যেটা অর্ডারটা দিল, অ্যাকসেপ্ট করলো, তারপরে প্রচার আসার পরে তখন আবার বাতিল করলো, এইটার বিচারটাও করতে হবে, এই বিচারও করতে হবে। তা নাহলে একই লোক তো আবারও করবে। এটা আমি যদি একজন চিকিৎসক হিসাবে মনে করি, চিকিৎসকদের সংগঠনের নেতা এবং সাধারণ চিকিৎসক হিসেবে মনে করি, তাহলে এই যে আমরা এর আগে আমি বক্তব্য রাখলাম যে একটা মহল সুকৌশলে প্রকাশ্যে এবং তারা নেপথ্যে প্রকাশ্যে সব ক্ষেত্রে মিলেই এই আমাদের এই প্রফেশনটারে ধ্বংস করার চেষ্টা করছে, প্রফেশনটার অপমান করছে, প্রফেশনটাকে জনগণের সাথে মুখোমুখি করেছে, প্রফেশনকে সরকারের সাথে মুখোমুখি করে দিচ্ছে। এবং এই চক্রটাই কিন্তু আসলে এই দুর্নীতির সাথে জড়িত। এরাই দুর্নীতি করছে, এরাই নিজেরা সিন্ডিকেট তৈরি করছে। সুতরাং আমি সবাই বলবো না, এই এই মহলটার একটা গোষ্ঠী এইটার সাথে জড়িত। আমার কেন জানি মনে হয় সরকার, রাজনৈতিক সরকারের দায়িত্ব হলো এখন এই এই যে এই মহলটির যারা এগুলো করতেছে
তাদেরকে ধরা, তাদেরকে নোটিশে আনা, তাদেরকে জনসম্মুখে আনা, তাদের পানিশমেন্ট দেওয়া উচিত। তা নাহলে এই রাজনৈতিক সরকারের যে অর্জনগুলা সেগুলো নষ্ট হয়ে যায়। রাজনৈতিক সরকারের যে অ্যাচিভমেন্ট গুলা সেগুলো মন্ত্রণালয় থেকে বেরিয়ে আসে, সেগুলো কিন্তু বের হচ্ছে না। আমরা মনে করি এই মুহূর্তে রাজনৈতিক সরকারের প্রতিনিধি মন্ত্রণালয় হলো মন্ত্রী। মন্ত্রীকে আরো শক্তিশালী হতে, মন্ত্রীকে সেই প্রাইম মিনিস্টার যে কাজগুলো করছে সেইটার প্রতিফলন তার মন্ত্রণালয়ে গড়াতে হবে, সেখানে তার শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। সেই জায়গাটায় যারা এই যে ক্যানুলা দ্বিগুণ দামে বিক্রি, দ্বিগুণ দামে যারা এই একটা সিন্ডিকেট যুগ সদস্য তারা করতে চেয়েছিল, সেই জায়গাটায় উনি তার অবস্থান, তার অফিসিয়াল এক্সিকিউটিভ পাওয়ার যেটা আছে সেটা সেটা এক্সিকিউট করা। তা না হলে কিন্তু এই সরকারের অ্যাচিভমেন্ট গুলো আমরা দেখতে পাবো না। এবং আমি সর্বোপরি মনে করি আমরা এই চিকিৎসকরা ডান প্রান্তে কাজ করছে। এখন এই মন্ত্রণালয় আর অধিদপ্তর, এই মন্ত্রণালয় এখানে দুর্নীতি বলেন যাই বলেন, এই মন্ত্রণালয়ের অধিদপ্তরের কর্মকর্তারা মিলেই করছে। সাধারণ চিকিৎসকরা কিন্তু এটা সাধারণ চিকিৎসকরা যানবাজি নিয়ে কাজ করছে। সুতরাং আমার কেন জানি মনে হচ্ছে এই যে প্রাইভেট সেক্টর গুলা দেখছে, প্রাইভেট সেক্টর 64% স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। আজকে সরকারি হাসপাতালে প্রাইভেট সেক্টরে যে অভিযানগুলো চলতেছে, সরকার অনেক প্রাইভেট সেক্টর, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে আমাদের। আমার কেন জানি মনে হয় যে একটা মহল সুকৌশলে, এটা একটা ষড়যন্ত্র, এই অধিদপ্তর মন্ত্রণালয়ের দুর্নীতিটা আড়াল করার জন্যই এই প্রাইভেট সেক্টরের এই অভিযানগুলো তারাই চালায় তাদেরকে আড়াল করে রাখছে। এটার পিছনে আরো ষড়যন্ত্র আছে বলে মনে হচ্ছে আমার। অর্থাৎ সেই ষড়যন্ত্রটা খুঁজে বের করা দরকার। আপনি সহ আমন্ত্রিত সবাই আমাদের সাথে থাকুন, আমরা একটু বিরতির পর আবারও ফিরছি। দর্শক, 24 ঘন্টা আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আমাদের আজকের বিষয় হজ বরল শেষ কোথায় আলোচনা করছিলাম স্বাস্থ্য খাত নিয়ে। আমরা একটু এই পর্বে শুরু করতে চাই ডাক্তার জাহিদুর রহমান, তাকে দিয়ে আমরা দেখছিলাম এর আগে 2017 সালে টিআইবির একটি জরিপে দুর্নীতিগ্রস্ত খাত হিসাবে স্বাস্থ্য খাতকে চিহ্নিত করা এবং জরিপে দেয়া 42.5% মানুষ সেবা নিতে গিয়ে ঘুষের শিকার হয়েছেন, ঘুষ দিতে হয়েছে, এই ধরনের অভিজ্ঞতার কথা বলেছেন। এবং তারা বেশ কিছু খাত চিহ্নিত করেছে, বেশ কিছু পরামর্শও তারা দিয়েছেন, মন্ত্রীকেও তারা সেটি দিয়েছেন, কিন্তু সমাধান কি আসলে পেয়েছেন কিনা? আচ্ছা, আমি দুর্নীতির ক্ষেত্রে স্বাস্থ্য খাত না, আমি যদি জেনারেলাইজ করি, টিআইবির একটা বাংলাদেশের খাত অনুযায়ী একটা খানা জরিপ করা হয় এবং প্রতি বছর সেটা করা হয়। সেই একটা অঙ্ক হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় সেবা গ্রহণ করার জন্য প্রতি বছর 12,000 কোটি টাকার মতো ঘুষের লেনদেন হয়। এখন স্বাস্থ্য খাতে বা আরো কিছু কিছু খাত আছে যেগুলোতে বেশি হয়, কারণ ওগুলোতে স্কোপ বেশি আছে। রিপোর্ট দেয়া হয় সরকারের প্রত্যেকটা করসপন্ডিং মিনিস্ট্রিতে, কিন্তু কখনো কোনো লাভ হয় না। লাভ হয় না তার প্রধান কারণ হচ্ছে একটাই, সেটা হলো আপনি যখন কোনো একটা রোগের চিকিৎসা যদি আসলে চান, তাহলে ডাক্তারি ভাবে যদি বলি, প্রথম সেই রোগটাকে ডায়াগনোজ করা এবং স্বীকার করা যে আমার রোগটা হয়েছে। যখন আপনি স্বীকার করবেন তখন আপনি আসলে এটা চিকিৎসা দিতে শুরু করবেন। আমাদের সরকারগুলোর সমস্যাটা হচ্ছে এই সরকার বা তারও আগের সরকারগুলোতে দুর্নীতির ব্যাপকতা হয়তো কম ছিল, কিন্তু এখন যাই থাকুক না কেন, প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে ডিনায়াল। তাদের কাছে যে কোনো রিপোর্টই আপনি যখন দেন তখন বলছেন না, এটা ভুল তথ্য। এবং টিআইবি যখন এরকম রিপোর্ট দেয়, আমাদের এমনও ঘটনা আমরা জানি, মন্ত্রীরা টিআইবির আয় থেকে আসে সেগুলো খতিয়ে দেখা হবে, এই ধরনের এক হুমকি তৈরি করার চেষ্টা করেছেন। সুতরাং টিআইবির এই রিপোর্ট সরকারকে দিয়ে আসলে কোনোদিন কোনো লাভ হয়নি, কোনোদিন কোনো লাভ হবেও না। কারণ সরকারগুলো এই ম্যাসিভ স্কেলের দুর্নীতি সরকারের খুব ক্ষমতাবান জায়গা থেকে পেট্রোনাইজড না হলে এত বড় দুর্নীতি আসলে দিনের পর দিন, বছরের পর বছর চলতে পারে না। সুতরাং তারা এটাকে গ্রহণ করার কোনো কারণ নাই। লাভ হয়তো এটা হচ্ছে যে আমরা জনগণ এই তথ্যগুলো জানতে পারছি, এবং আমিও আজকে যে বলছি এটা করা উচিত, ওটা করতে হবে, এই কথাগুলো সরকার বা সরকারের কোনো আমলার উদ্দেশ্যে বলছি না, বলছি জনগণের উদ্দেশ্যে। জনগণ বুঝে যদি কনসাস হয়, তার মধ্যে যদি সেই বোধ তৈরি হয়, এত একটা চাপ তৈরি হবে সরকারের উপরে, সেই চাপে হয়তো সরকার কিছু করবে। এছাড়া সরকার কিছু নিজ থেকে করবে বলে আমি বিশ্বাস করি না। জি, আমরা একটু জনাব তৌফিক মারুফের কাছে যেতে চাই। আপনিও শুনছিলেন দুদকের পরামর্শ বা দুদকে দুঃখিত টিআইবির যে পরামর্শের কথা
কথা এবং আমাদের সাথে ডাক্তার জাহিদুর রহমানও বলছিলেন, আপনার অভিজ্ঞতা জানতে চাইছি যে সমস্যাগুলো তো আসলে দীর্ঘদিনের, কিন্তু সমাধান তেমন একটা দেখছি না। উপর্যুপরি এই সময়ে এসে, মহামারীর এই সময়ে সমন্বয়হীনতার নতুন একটি সমস্যা তৈরি হয়েছে দেখা যাচ্ছে, নাকি সেটি আগেও ছিল, এতটা প্রকট আকারে ধরা পড়েনি? আমি যদি বিষয়টিকে এইভাবে বলি যে করাপশন যেটি জাহিদ ভাই বলেছেন যথার্থ, যে এটি শুধুমাত্র স্বাস্থ্য খাতে বা কোনো একক খাতের কোনো ব্যাপার নয়, এটি সামগ্রিক ভাবেই রাষ্ট্রের একটা ব্যাপার, এমনকি বৈশ্বিক। যে কোনো মহামারীর সময়ে যেমন মহামারীর মধ্যেই করাপশনটাই এটি একটি ঐতিহাসিক ব্যাপার ঘটে যায় আর কি, এটি থাকবেই। আরেকটি হচ্ছে তথ্যের মহামারী, সেটিও একটি, অর্থাৎ তথ্যের ভুল তথ্য, মিসলিডিং এই টাইপের ইয়েগুলো থেকে যায়। এগুলো কিন্তু মহামারীর একটা অংশ, এটিকে আমরা যদি মহামারীর বাইরে রেখে চলতে চাই সেটি কিন্তু না। এখন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে আমরা শুধু সরকারের কথা বলি কিংবা যদি টিআইবির কথা বলি, হ্যাঁ আমি এই জায়গাটিতে একটু ভিন্ন মত পোষণ করতে চাই যে টিআইবির যতদিন পর্যন্ত টিআইবি বাংলাদেশে কাজ করছে মোটেই যে কিছু অগ্রগতি হয়নি সেটি না। এই যে অ্যান্টি করাপশন মুভমেন্ট যতদিন হয়েছে, আমি তো মনে করি সেই ক্ষেত্রে যে যখন যে সরকার থাকে সেই সরকারের উপরে যে প্রেসার ক্রিয়েট যতটুকুই হয়েছে তার পেছনে এই টিআইবি, হ্যাঁ টিআইবির অনেক কাজ প্রশ্নবিদ্ধ থাকতে পারে, কিন্তু তারপরও বাংলাদেশে অ্যান্টি করাপশনের মুভমেন্টকে সামনে নেয়ার জন্য, সামনে এগিয়ে আনার জন্য একটা ভূমিকা রয়েছে, এটি কিন্তু অস্বীকার করলে চলবে না। আরেকটি জিনিস হচ্ছে আমরা শুধুমাত্র সরকারকে দায়ী করব কেন? সরকারে যারা আসে তারা কোথায়? তারা কি ভিন দেশের ভিন গ্রহের কোনো মানুষ? তারা তো বাংলাদেশেরই মানুষ, তারা এই মাটির এইখানকার মানুষেরই সন্তান। এখন যারা আমরা সরকারে যাই তারাই তখন দূষিত হয়ে যায়, এইটি হচ্ছে সমস্যা। আমরা যে মানুষরা নাগরিকরাও কিন্তু দূষিত। এই ধরুন এই যে একটু আগে স্বাস্থ্য খাতের যারা গডফাদার বলা হচ্ছে, এই মিঠু বলেন, অমুক বলেন, তমুক বলেন, সাহেবটা, এরা তো সরকারের পার্ট না, এরা তো নাগরিকদের অংশ ছিলেন। কিন্তু সেই নাগরিকদের মধ্যে থেকে তারা দূষিত নাগরিক যদি আমরা বলি, তারা তো আসলে দূষিত করে ফেলেছিলেন সরকারের পার্টকে। বিষয়টা কিন্তু এইভাবেও দেখতে হবে। আমাদের নাগরিক সচেতনতার জায়গাগুলোতে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে, একজন নাগরিক যিনি ঘুষ দেন, তিনি ঘুষ দিয়ে, যদি আমরা এই যে কোভিড দুর্নীতির কথা বলি, আমরা যদি বলি এই যে যারা বিদেশ গেছেন নকল সার্টিফিকেট নিয়ে গেছেন, আমরা তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটাও জানি যে পরীক্ষার সার্টিফিকেট, জাল সার্টিফিকেট কিনে নেন, নকল জি। সার্টিফিকেট কিনে নেন। এই কোভিড এর জায়গায় যে নকল সার্টিফিকেট যে যেমন দেওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে, আবার তো কেউ কেউ কিনেও নিয়েছে। অর্থাৎ আমরা যদি করাপশনের কথা বলি সামগ্রিকভাবে বলতে হবে, আমরা সরকারের যে দায় সেটি সরকার নিয়ন্ত্রণ করতে জি। পারছে না, সরকার বিশৃঙ্খলা তৈরি করছে, বিশৃঙ্খলার সুযোগ তৈরি করছে, কিন্তু এই বিশৃঙ্খলা, এই করাপশন গুলো জিয়ে রাখছে কিন্তু বেশিরভাগ মানে মানুষের ব্যবসায়িক অসাধু, যারা ব্যবসায়ী অর্থাৎ অসাধু, অসাধু মহাসম্পন্ন চক্রটি যারা আসলে, মানুষ, সেই মানুষগুলোর নৈতিক পরিবর্তন আনতে হবে। এই জন্য জি, আসলে সবাইকে মিলেই কিন্তু, সবাইকে মিলিয়ে আসলে কাজ করতে হবে। আমরা শুধু সরকারকে এককভাবে কিংবা আমরা অধ্যাপক ডাক্তার এম এ আজিজের কাছে একটু যেতে চাই। এই পর্বে একটু সময় স্বল্পতার কারণে আমরা একটু ডাক্তার এম এ আজিজকে একটু শুনতে চাচ্ছি। যেটি বলছিলেন মারুফ ভাই, যে এই যারা দুর্নীতি করেন তারা সমাজের বাইরের কেউ নয়, তাদের মাধ্যমেই হচ্ছে সমাজেরই অংশ, কিন্তু যারা দুর্নীতি করছেন তারা তো দিন শেষে আমরা দেখলাম যে এর আগে যারা মন্ত্রী ছিলেন কিংবা বিভিন্ন দায়িত্বে পদে ছিলেন, তাদেরই অনেকের মাধ্যমে সূত্রপাত হয়েছে, সেটি গণমাধ্যমে এসেছে, আপনারাও বিভিন্ন সময় অভিযোগ করছিলেন। পাশাপাশি একটি সমন্বয়ের কথা বলছিলেন, ষড়যন্ত্রের কথাও বলছিলেন। আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কারভাবে জানতে চাইছি, কোন ষড়যন্ত্র, কারা করছে সেটি, এবং কাদের ইন্ধনে হচ্ছে এসব? এখন মারুফ ভাই যথার্থই বলেছে যে আসলে এই দুর্নীতি শুধু মেডিকেল সেক্টরে নয়, সর্বক্ষেত্রেই দুর্নীতি আছে। আর দুর্নীতি, সমন্বয়হীনতা এই সমস্ত মহামারীর ক্ষেত্রে সব ক্ষেত্রেই থাকে, সবসময় থাকে, আগেও ছিল, এবারও আছে। আমি যেটা ষড়যন্ত্রের কথা যেটা বলতে চাচ্ছি, আমরা জানি যে এই রাজনৈতিক সরকারের যে পরিকল্পনাগুলো এবং সেগুলা বাস্তবায়ন হয় এই সিভিল আমলাদের মাধ্যমে। সেই জায়গাটায় সিভিল আমলারা এই পরিকল্পনা বাস্তবায়ন করে, ডাক্তাররা যারা আছে ফিল্ড লেভেলের সেটা তারা
মেডিকেল সেক্টরে স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা বাস্তবায়ন করে। সেই জায়গাটায় আমার কাছে আমি যেটা বলতে যাচ্ছি, মাঠ পর্যায়ে চিকিৎসকদের সাথে মন্ত্রণালয়ের একটা সমন্বয়হীনতা সব সময়, এখন না, আগের থেকেই আছে, এবং এটা মনস্তাত্ত্বিক একটা গ্যাপও আছে। এবং চিকিৎসকরা মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা থাকে, টিএসি, সিভিল সার্জন কিংবা প্রিন্সিপাল ডাইরেক্টর, তারা কিন্তু আয়ন ব্যয়ন কর্মকর্তা থাকে, ক্রয়ের ক্ষমতা থাকে, তাদের কোনো একদিনেরও ট্রেনিং থাকে না। চাকরি রিটায়ারমেন্টে জেলায় তখনও ট্রেনিং থাকে না, কিন্তু মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা তারা কিন্তু বছরে 100টা ট্রেনিং দেয়। সুতরাং সেই জায়গাটা ট্রেনিং দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ে যারা থাকে এখনকার ব্যবস্থায় তাদের দায়িত্ব, কিন্তু সেই কাজটা তারা করে না। যেমন আমাদের স্বাস্থ্য নীতিতে আছে যে একটা স্বাস্থ্য সেক্টর ট্রেনিং সেন্টার করা দরকার, এই স্বাস্থ্য সেক্টরে কর্মকর্তারা সেখানে ট্রেনিং দিবে, সেই ট্রেনিং সেন্টারটা কিন্তু তারা করে না। সুতরাং এই জায়গাটায় আমি বলতে চাচ্ছি যে এইটা সুকৌশল, এটা একটা ষড়যন্ত্র। তারা এই চিকিৎসকদের শেয়ারিং করতেছে না। চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা টেকনিক্যাল মন্ত্রণালয়, যারা মন্ত্রণালয় এটা পরিচালনা করে তারা এই টেকনিক্যাল ব্যাপারটা জানে না। সেই জায়গায় মাঠ পর্যায়ে চিকিৎসকদের সাথে শেয়ার যে করতে হয়, আপনি সেই সমন্বয়ের শেয়ারিংটা কথা তারা করে বলছিলেন, না। আমি সেই আরেকটা বিষয় জায়গাটায় জানতে চাচ্ছি যে করোনাকালীন এই সময় যেটি এসছে যে প্রায় 40টির মতো কমিটি করা হয়েছে, সেটি এই যে প্রশাসনিকভাবে মন্ত্রণালয় এবং অধিদপ্তর মিলে, অধিদপ্তরের অনেকগুলো কমিটি আছে, মন্ত্রণালয়ের আছে, দিন শেষে আসলে কমিটিগুলো করে কি তেমন কোনো সুরাহা হয়েছে কিনা? আমরা অনেক কমিটির যারা ছিলেন তাদের কাছ থেকে অভিযোগ শুনেছি, তাদের অনেক তথ্য বা তাদের অনেক পরামর্শ মানা হয়নি। আমি আপনার সাথে একমত, এতগুলা কমিটি করার কোনো দরকারই ছিল না। এই যে সেদিন একটা টাস্ক ফোর্স কমিটি গুলো মন্ত্রণালয়ে আমলারা নিজের একটা টাস্ক ফোর্স করে কোথায় কাজ হচ্ছে না হচ্ছে এগুলো মনিটর করবে। কেন? এই মনিটর করার সিস্টেম তো প্রচলিত আইনে অধিদপ্তরই আছে, তাদের দ্বারাই মনিটর করে, তারাই সেটা রেগুলেট করে, তারাই তো করে, সেটা তারাই করতে পারতো। তারা নিজেরা একটা কমিটি করলো, অথচ এখানে অনেকগুলা কমিটি মন্ত্রণালয় আছে, অনেকগুলা কমিটি অধিদপ্তরে আছে, সেগুলো কিন্তু তাদেরই দেখাশোনা করার দায়িত্ব। জি, এই যে এতগুলো কমিটি করে আরো এটা অচল করে দিল, যে এটা আরো এগুলো ষড়যন্ত্র, এগুলো আমি মনে করি ষড়যন্ত্র। যে সময় স্বল্পতার জন্য আসলে আর টানা যাচ্ছে না, একটু শেষ করতেই হচ্ছে। আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার এম এ আজিজ এবং তৌফিক মারুফ এবং জাহিদুর রহমান। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো 24 ঘন্টা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী পর্বে।